হাসি, তুই এত রাতে এখানে কখন এসেছিস? ভাইয়া, ভাবি। কথাগুলো বলেই জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। মাথাটা ঘুরে ওঠে আশ্বিনের। অধরার কিছু হয়নি তো আবার? কি হয়েছে অধরার? ঠিক আছে তো? মাথা নেড়ে না বোঝায় সে। চোখে মুখে কান্নার ছাপ। ভাবি নিচে, তাকে নিয়ে এসেছি। জলদি চল। এক মুহূর্তও দেরি করে না আশ্বিন। পাগলের মতো দৌড়ে নিচে যেতে শুরু করে সে। পিছু নেয় রোদ্দুর আর আরশি। নিচে এসে গাড়ি পার্কিং এর কাছে টুসিকে দেখতে পায় আশ্বিন। ভ্যা ভ্যা করে কান্নায় ব্যস্ত সে। টুসি, অধরা কোথায়? তোমার মামি কোথায়? উত্তর নেই টুসির। ভয়ে কান্নায় ব্যস্ত সে। কোনো রকমে হাত উঠিয়ে ইমার্জেন্সির দিকে ইশারা দিতেই তাকে নিয়ে চলে আসে এখানে। সাদা বেডের উপর আধশোয়া অবস্থায় বসে আছে অধরা। একজন নার্স তার কপালে ব্যান্ডেজ করতে ব্যস্ত। আশ্বিন দৌড়ে চলে আসে এখানে। কি হয়েছে তোমার অধরা? কপালে একটু কেটে গিয়েছে, তেমন গুরুতর কিছু হয়নি। দেখি আমি কিভাবে হয়েছে এসব। ধমকে ওঠে আশ্বিন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তিনজনে। রোদ্দুরের মাথায় কিছুই ঢুকছে না। এই না ঘন্টাখানেক আগে ফোন করে বলল তারা আসছে, এর মাঝে কি এমন হলো? টুসি ভয় পেয়ে আছে। হেঁচকি তুলে কান্না করছে সে। আরুষি, বলবি আমায় কিছু? ভাইয়া, আমরা তিনজন তোমার জন্মদিন পালন করতে গাড়ি দিয়ে আসছিলাম। ভাবি ড্রাইভ করছিল। হঠাৎ গাড়িটা ব্লেন্স হারিয়ে এলো পাতারি চলতে শুরু করলো, আর তখন একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়। কি? অবাক হয়ে তাকিয়ে থাকে সে অধরার দিকে। অধরা একটা মুচকি হাসি দেয়। শুভ জন্মদিন আশ্বিন। রাগ হয় তার। এই সিরিয়াস মুহূর্তেও এই মেয়ে কিনা জন্মদিন নিয়ে পড়ে আছে। রাগে দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে আশ্বিন। অধরা চুপচাপ, সাথে বাকিরাও চুপ। গাড়িতে পাশাপাশি বসে আছে অধরা আর আশ্বিন। তাদের পেছনে বসেছে আরশি আর টুসি। মধ্যরাতে অধরাকে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে ফিরে যাচ্ছে সবাই। অধরা সহ আরশি আর টুসি নিশ্চুপ, কেননা আশ্বিন সেই কখন থেকে গম্ভীর হয়ে আছে। কোনো সারা শব্দ না করে আপন মনে গাড়ি ড্রাইভ করছে সে। আর চোখে একবার আশ্বিনের মুখ পানে ফিরে তাকায় অধরা। কোথায় ভেবেছিল আশ্বিনকে সারপ্রাইজ দেবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। এখন তারই নিজের কাজে এত বড় সারপ্রাইজ পেয়ে গেল সবাই। কিন্তু অধরার প্রশ্ন হলো, গাড়িটা হঠাৎ নষ্টটা হলো কবে, আর কিভাবেই বা হলো? সে তো ভালোভাবে ড্রাইভ করছিল। এখানে কি বসে থাকবে নাকি উপরে যাবে? আশ্বিনের কথায় হুঁশ ফেরে অধরার। গাড়ি দাঁড়িয়ে আছে তাদের ফ্ল্যাটের সামনে। আরশি আর টুসি ইতিমধ্যে গেট দিয়ে প্রবেশ করে চলে গিয়েছে। এক নজর আশ্বিনের দিকে তাকিয়ে দ্রুত নেমে চলে আসে অধরা। এই মুহূর্তে তার আর কথা বাড়িয়ে বকা খাওয়ার ইচ্ছে নেই। এখন যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় তো? তুমি ওই নষ্ট গাড়ি নিয়ে কেন গেছিলা বৌমনি? সেই গাড়িটা যে নষ্ট ছিল সেটাই তো আমি জানতাম না খালা। অসহায়ভাবে কথাগুলো বলে মাথা নিচু করে ফেলে অধরা। গাড়িটা আগে থেকেই নষ্ট ছিল, অথচ সে জানতই না। আজ তার ভুলের জন্যই টুসি আর আরশির কোনো বড় ক্ষতি হতে পারত। না জেনে না বুঝে সে কিভাবে এই বোকামিটা করলো, ভাবতেই মাথা ঘুরে যাচ্ছে তার। আচ্ছা বাদ দাও, যা হওয়ার হয়েছে। ভাগ্য ভালো যে বড় কিছু হয় নাই। বৌমনি, তুমি যাইয়া এখন ঘুমাও, ঘরে যাও। অধরা মাথা নেড়ে চলে আসে রুমে। আশ্বিন তখন বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে, হয়তো রোদ্দুর। অধরা আর দেরি না করে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে খাটের একপাশে। এই মুহূর্তে তার বকা শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আর সারাদিনের পরিশ্রমের জন্যে মুহূর্তেই তাকে ঘুমের দেশে তলিয়ে নিয়ে যায়। ভাবি উঠে পড়ো, অনেক দেরি হয়ে যাচ্ছে তো, উঠো। আরশির ডাকে আড়মোড়া ভেঙে চোখ উঠে বসে অধরা। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে ঘড়ির কাঁটায় 10:30 বাজতে দেখে চমকে ওঠে সে। এত দেরি হয়ে গিয়েছে, অথচ আমি ঘুমিয়েই ছিলাম। আমার তো ক্লাস মিস হলো আজ। আরে চিন্তার কিছু নেই ভাবি, কাল রাতে ঘুমের ওষুধ খেয়েছিল, তাই উঠতে দেরি হয়েছে, ব্যাপারই না। আর কলেজ নিয়ে তুমি একদম ভেবো না। ভাইয়া সকালে উঠে তোমার কলেজে গিয়ে 7 দিনের ছুটি নিয়ে এসেছে। থতমত খেয়ে যায় অধরা। 7 দিনের ছুটি মানে?
হঠাৎ করেই আশ্বিন তার ছুটি নিয়ে আসলো কেন? মানে ছুটি কিসের? কিসের আবার? আমরা সবাই তো একটু পর ময়মনসিংহ রওনা দিচ্ছি। মা খুব রেগে আছে ভাইয়ার উপর, এক্ষুনি যেতে বলেছে সবাইকে। সকালে ফোন করে ভাইয়াকে অনেক বকছে মা, কেন ভাইয়া গাড়ি নষ্ট ঠিক না করে রেখে দিল, তাই তোমার এই দুর্ঘটনা হয়েছে। কিন্তু এখানে ওনার কি দোষ ছিল? আমারই জানা উচিত ছিল যে। আরে ভাবি বাদ দাও না, জলদি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। ভাইয়া হাসপাতাল থেকে চলে আসলেই সবাই রওনা দিব। চলে যায় আরশি। মুখটা ভার করে বসে থাকে অধরা। বেচারা আশ্বিন মহাশয় তার জন্মদিনের শুভেচ্ছা শোনার পরিবর্তে এখন বকা শুনে যাচ্ছেন। অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে আসে। গাড়ি থেকে নেমে অধরা বাদে সবাই চলে গিয়েছে বাসার ভিতরে। আশ্বিন গাড়ি থেকে ব্যাগপত্র বের করছে। অধরা চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। মহাশয় গতকাল রাত থেকে একটি কথাও বলছে না, অনেক রেগে আছে হয়তো। সে যে মহাশয়ের পাশেই দাঁড়িয়ে আছে সেদিকে কোনো খেয়ালই নেই আশ্বিনের। ব্যাগ হাতে নিয়ে ধীরে ধীরে বাসার দিকে এগিয়ে যায় সে। পিছু নেয় অধরা, সেও আগ বাড়িয়ে কথা বলছে না, না জানি কখন আবার ধমক দিয়ে ওঠে। এই তো চলে এসেছে আমার মেয়েটা, দেখি তো মাথায় কত ব্যথা পেয়েছো। আশ্বিনের মা দৌড়ে এসে অধরাকে জড়িয়ে ধরে তার কপালের আঘাত দেখতে থাকে। মামুনি আমি ঠিক আছি। একদম কথা বলবি না, আমি দেখতেই পাচ্ছি কেমন ঠিক আছিস। তোর বাবা মা এখন দেখলে কি বলবে বলতো? মামুনি এত অস্থির হওয়ার কিছু নেই, আমি একদম ঠিক আছি। এটা তো সামান্য ব্যাপার, চলো বাবার সাথে। মামনির হাত ধরে অধরা প্রবেশ করে ভেতরে। পুরো বাড়ি জুড়ে আশ্বিনের সকল প্রিয় খাবারের সুগন্ধ। বুঝতে আর বাকি নেই মামনি ওনার ছেলের জন্মদিন উপলক্ষে বড় সড়ো আয়োজন করে রেখেছেন। বুঝলি মা, ভেবেছিলাম আরশি তোদের আজ থেকে এখানে নিয়ে আসলে আশ্বিনের জন্মদিন উপলক্ষে একটা ফ্যামিলি গেট টুগেদার করবো। অনেকদিন বাসায় কোনো আয়োজন হয়নি, তাছাড়া তোদের বিয়ে যেভাবে হুট করে হয়ে গেল, কেউ তো তোকে এখনো দেখতেই পায়নি। তাই আমি আর তোর মা মিলে কত সব ভেবে রেখেছিলাম। অধরা নিশ্চুপ। মামনির সাথে রান্নাঘরে এসে খাবারের আয়োজন দেখছিল সে। তখনই ড্রয়িং রুম থেকে আশ্বিন আর তার বাবার কণ্ঠস্বর শোনা যায়। হেসে হেসে গল্প করছে দুজনে। প্রথম দিন থেকেই দেখে এসেছে এই বাবা ছেলের মাঝে অনেক মিল। দুজন যেন একে অপরের বন্ধু। কি ভাবছিস? কিছু না মামুনি। তো কখন আসবে সব মেহমান? বিকেলে আসার কথা ছিল, কিন্তু আশ্বিনের বাবা চাইছে না এই আয়োজন করতে। তোর এই অবস্থা। মামুনি আমি সত্যিই ঠিক আছি তো? আমাকে নিয়ে এত অস্থির হয়েও না। আশ্বিনের জন্মদিন বারবার আসবে না। তাছাড়া ওনার গতকাল থেকে মন ভালো নেই। সবার মাঝে থাকলে হয়তো ওনারও ভালো লাগবে। মুচকি হেসে সম্মতি জানায় আশ্বিনের মা। অধরাকে ফ্রেশ হতে বলে হাতের কাজগুলো গোছাতে শুরু করেন উনি। অতিথিদের ভিড়ে পুরো বাড়ি টইটুম্বুর। সবাই মূলত এসেছে নতুন বউ দেখার উদ্দেশ্যে। অধরা বিকেল থেকেই ব্যস্ত। প্রতিটি সদস্যের সাথে পরিচয় হয়ে কুশল বিনিময় করতে হচ্ছে তাকে। অথচ শত ব্যস্ততার মাঝেও বারবার চোখ ঘুরিয়ে খুঁজে চলেছে সে আশ্বিনকে। মহাশয় সেই যে সমবয়সী কিছু ভাইদের পেয়ে গল্পে মেতে উঠে ছাদে চলে গিয়েছে, ফিরে আসার আর খবরই নেই। অধরা মা, সব ঠিকঠাক আছে তো? তুমি কোথায় ছিলে আম্মু? তোমার তো এখানে এসে সবার আগে আমার সাথে দেখা করার দরকার ছিল। আমি তো দেখা করতে চেয়েছিলাম, কিন্তু তোমার শাশুড়ি আশাকে চেনো না? আসার পর থেকে যেভাবে গল্প শুরু করলো। যাই হোক, কলেজে সব ঠিক আছে তো? আশ্বিনের সাথে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না তো? আসলে এভাবে হুট করেই বিয়ে হলো তো, তাই। কথাগুলো বলে কিছুক্ষণ চুপ থাকে অধরার মা। একটা তাচ্ছিলের হাসি দেয় অধরা। এখন এসব কথা বলা সম্পূর্ণ ভিত্তিহীন আম্মু। বিয়ের আগে তো একবারও আমার মতামত নেয়ার প্রয়োজন মনে করলে না তোমরা। এখন বিয়ে হয়েছে আল্লাহর ইচ্ছায়, আমার ভাগ্যে যেভাবে লেখা ছিল সেভাবেই। তাই সবটা মেনে নিয়ে তো এগিয়ে যেতে হবে, তাই না? এর মানে? তবে কি তুমি আশ্বিনের সাথে ভালো নেই মা? অধরা প্রতি উত্তরে কিছু বলতে যাবে তার আগেই দেখে আশ্বিনের বাবা পাশ কাটিয়ে চলে গেলেন। থমকে যায় অধরা। বাবা কি তবে শুনে ফেললেন? এখন কি উনি ভুল বুঝবেন তাকে? চিন্তায় পড়ে যায় অধরা। মায়ের দিকে এক নজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেয় সে। ছাদের এক কোণে বসে আছে অধরা। রাতের খাওয়া শেষে অনেকেই চলে গিয়েছেন।
এখন শুধু মামনির কিছু বান্ধবী মিলে বসে আড্ডা দিচ্ছেন। এতক্ষণ ধরে সবার মাঝে থেকে মাথাটা ধরে এসেছে তাই ছাদে এসে খোলা আকাশের নিচে বাতাস উপভোগ করছে। আকাশে চাঁদের দেখা নেই, কালো মেঘে মেঘাচ্ছন্ন। একটা বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে আছে এক মনে। হঠাৎ পাশে কারোর উপস্থিতি পেয়ে অধরা পাশ ফিরে দেখে আশ্বিনের বাবা। একা বসে আছিস কেন মা? খারাপ লাগছে? না বাবা, এমনি বসে আছি। হ্যাঁ বুঝেছি, আমার মেয়েটাও আশিরের মতোই কোলাহল মুক্ত, ঠিকই আছে। সবাই যদি তোমার মামনির মতো বাচাল হয় তবে কারো মাথা ঠিক থাকবে না। হেসে ওঠে দুজনে। পাশাপাশি বসে নীরবে আকাশের দিকে তাকিয়ে আছে বাবা। অধরা নির্বিকার, অনেক কথাই সে বলতে চাইছে বাবাকে। বাবা আপনি। কথাটা আর শেষ করা হয়নি অধরার। বাবার কথার প্রতি উত্তরে থমকে যায় অধরা। আমি জানি মা তুমি কি বলতে যাচ্ছ। আশিরের সাথে তোমার সম্পর্কটা যে এখনো স্বাভাবিক না সেটা আমি জানি। একটা ভুল বোঝাবুঝি কিভাবে দুজনের মাঝে দূরত্ব তৈরি করেছে। কথাগুলো বলে একটি দীর্ঘশ্বাস ফেলেন বাবা। অধরা হতভম্ব। তার মানে বাবা সব জানেন? কিভাবে জানলেন এইসব কথা? বাবা আপনি। অধরার প্রশ্নে হালকা হেসে ওঠে বাবা। আকাশের দিকে তাকিয়ে বলে ওঠেন, আমি ছোট থেকে আশ্বিনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি অধরা। যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলা দৌড়ঝাঁপ নিয়ে ব্যস্ত, আমার আশ্বিন তখন থেকেই নিঃসব নিরীহ। বই পড়া, টিভি দেখা, নিজের রুমে বসে একাই খেলনা নিয়ে খেলতে পছন্দ করতো সে। কোনো প্রকার চাওয়া পাওয়া নেই, বাবা এটা আমাকে কিনে দিতেই হবে এমন কোনো জেদ আর নেই। সে তার দিক দিয়ে ছিল সন্তুষ্ট। মাঝে মাঝে ছেলেকে নিয়ে আমার অনেক চিন্তা হতো। আমি চাইতাম আশ্বিন আর দুটো স্বাভাবিক বাচ্চাদের মতো একটু চঞ্চল হোক। তাই অনেক চেষ্টা করেছি তাকে চঞ্চল প্রকৃতির বাচ্চাদের সাথে বন্ধুত্ব করিয়ে দেওয়ার। লাভ হয়নি, সে তাদের সাথে মিশতে নারাজ। ওর মাও এতে ঘোর আপত্তি জানায়। ছেলে যেমনভাবে থাকতে যাচ্ছে থাক না, বাধা দিচ্ছি কেন? কিন্তু আমিও নাছোড় বান্দা। আমার বন্ধুর ছেলে রোদ্দুরের সাথে আশ্বিনের পরিচয় করিয়ে দিই। রোদ্দুর ছোট থেকে ভারী দুষ্ট ছিল, খেলার ছলে পুরো বাড়ি মাথায় তুলে রাখতো। ভাবলাম একে দিয়েই কাজ হবে। কথায় আছে না সঙ্গ দোষ। আমিও তাই ভেবে আশ্বিনকে দিনে প্রায় 24 ঘন্টায় রোদ্দুরের সান্নিধ্যে রাখলাম। কিন্তু আমার আশাকে সম্পূর্ণ ব্যর্থ করে দিয়ে আশ্বিন রোদ্দুরের মতো না হলেও রোদ্দুর ঠিকই আশ্বিনের মতো শান্তশিষ্ট বাচ্চা হয়ে গেল। কথাগুলো বলে থেমে যায় বাবা। মুহূর্তেই অধরা আর বাবা একসাথে হেসে ওঠেন। আশ্বিনের বাবার চোখে মুখে আগ্রহ প্রকাশ পাচ্ছে, যেন অনেক দিন পরে মনের কথাগুলো প্রকাশ করার সুযোগ পেয়েছেন উনি। সেদিন আমার আর বুঝতে বাকি ছিল না যে আশ্বিনকে ঠিক করতে অন্য কেউ নয়, বরং আমারই চেষ্টা করতে হবে। তাই তখন থেকে আমার চেষ্টা ছিল আশ্বিনের বাবা হওয়ার পাশাপাশি তার ভালো বন্ধু হওয়া, যাকে সে মন খুলে সব কথা বলতে পারবে। আমার চেষ্টার কোনো কমতে ছিল না। তাই দেখো আজ বাবা ছেলের সম্পর্ক অন্যরকম সুন্দর। অধরা মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানায়। বাবাও মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। নীরবে তাকিয়ে থাকে সিঁড়ি ঘরে অতি যত্ন করে রাখা ছোট্ট সাইকেলটার দিকে। ওই সাইকেলটা দেখছিস মা? জি বাবা, প্রথম দিন এসেই দেখেছিলাম। আশ্বিন যখন ক্লাস 5-এ অনেক ভালো রেজাল্ট করেছিল, সবাই তার রেজাল্ট দেখে খুশি হয়ে এটা সেটা উপহার দিয়েছিল। সেদিন আশ্বিন প্রথম আমার কাছে এই সাইকেল পাওয়ার জেদ করেছিল। অনেক শখের ছিল সাইকেলটা তার কাছে। প্রতিদিন বাইরে থেকে এসেই রুমাল দিয়ে মুছে পরিষ্কার করতো। ছুটির দিনে আরশিকে সাইকেলে বসিয়ে বাগান ঘুরে আসতো। হঠাৎ একদিন স্কুল থেকে ফিরে আসার পথে গাড়ির সাথে ধাক্কা লেগে ভেঙে যায় তার সাইকেল। আশা অনেক রাগ করেছিল ছেলের উপর, আর আশ্বিন সারাদিন চুপচাপ তার রুমে ছিল। একবারও বলেনি যে গাড়ির সাথে লেগে শুধু তার সাইকেল ভাঙেনি, সেও আঘাত পেয়েছে। তার ছোট মন ভেঙেছে। শখের বস্তু হারিয়ে যাওয়ার কষ্ট সে বুঝতে পারে যার হারায়। এতক্ষণ ধরে চুপচাপ বাবার কথাগুলো শুনছিল অধরা। অতঃপর এক নজর ফিরে তাকায় পুরনো সাইকেলটার দিকে। শখের বস্তু অমূল্য হয় বাবা। শখের বস্তুকে মানুষ তার মনের গহীনে হিয়ার মাঝে লুকিয়ে রাখে। মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানায় বাবা। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলেন, তুইও আশ্বিনের অনেক শখের অধরা। থেমে যায় অধরা। বিস্মিত নয়নে ফিরে তাকায় সে বাবার দিকে। কি বুঝতে চাইছেন বাবা? বুঝলাম না বাবা। আশ্বিন আমার সাথে সব কথাই শেয়ার করে অধরা। কলেজে তোমাদের পরিচয়ের পর আশ্বিন প্রায় ফোনে তোমার গল্প আমায় বলতো।
আমিও সেই সব গল্প শুনতে শুনতে এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপর এমনও হয়েছে যে আশ্বিন ফোন করলে আমি প্রথমেই তোমার খবর জানতে চেয়েছি। আশ্বিনও খুশি মনে তোমার কথা বলতো। হঠাৎ সব পাল্টে যায়। আশ্বিনকে তোমার কথা জিজ্ঞেস করলে বলতো এখন তোমাদের মাঝে আর আগের মতো কথা হয় না। বুঝলাম তোমাদের সম্পর্কে কোনো ঝামেলা এসেছে। আমি আশ্বিনের কাছে অনেকবার জানতে চেয়েছি, কিন্তু সে কিছু বলেনি। তারপর একদিন খবর আসে রোদ্দুরের সেই অ্যাক্সিডেন্টের কথা। আমরা সবাই ছুটে যাই ঢাকা। এত সব ঝামেলা আর ব্যস্ততার মাঝে আশ্বিনকে তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি। কিছুদিন পর শুনেছি তোমাদের মাঝে অনেক বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে, আর সেই দোষটা ছিল আশ্বিনের। মুখটা কালো হয়ে আসে অধরার। এই প্রসঙ্গে কথা বললে অতীত মনে করতে চায় না সে। তার মনে আছে কিভাবে তার খামখেয়ালির জন্য রাফিনা রোদ্দুরের মাঝে ঝামেলা হয়েছিল। তার ভুলের জন্যই তো রোদ্দুরের জীবন মরণ নিয়ে টানাটানি চলছিল। সবটা হয়েছে সেই সময়ের পরিস্থিতির জন্য। এখানে নির্দিষ্ট কারোর দোষ ছিল না বাবা। জানি না আমি তোমাদের মাঝে কী নিয়ে এই ভুল বোঝাবুঝি হয়েছিল, কেন দুজন পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিলে সেসব আমি জানি না। তবে আমি এটা জানি, এখানে এই বেঞ্চে বসেই আশ্বিন আমার সামনে তোমাকে পাওয়ার জন্য কান্না আহাজারি করেছিল। শুধু একটি কথাই বলেছিল সে, বাবা প্লিজ অধরাকে এনে দাও। আমি অনেক চেষ্টা করেছি আশ্বিন যেন তোমাকে ভুলে যায়, কিন্তু লাভ হয়নি। আশ্বিনের শুধু তোমাকেই চাই। তুমি তার হিয়ার মাঝে লুকিয়ে থাকা একমাত্র ব্যক্তি। ছেলের পাগলামো আমার সহ্য হয়নি, তাই রোদ্দুরের থেকে খোঁজখবর নিয়ে তোমার পরিচয় সংগ্রহ করতেই জেনেছি তুমি আশার সবচেয়ে কাছের বান্ধবীর মেয়ে। তোমার মায়ের সাথে আমাদের অনেক বছর যোগাযোগ ছিল না, তাই একদিন আমি পরিকল্পনা করেই আশাকে তোমাদের বাসায় নিয়ে যাই। যোগাযোগ আর সম্পর্ক কিছুটা উন্নতি হওয়ার পর কথায় কথায় তোমার সাথে আশ্বিনের বিয়ের ব্যাপার আসে। আশা তো অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেল করেই তোমার মাকে বিয়ের ব্যাপারে রাজি করিয়েছে, যদিও আশা তোমার আর আশ্বিনের ব্যাপারে কিছু জানে না। থমকে গিয়ে চুপচাপ বসে আছে অধরা। কোনো কথা বলার শক্তি নেই তার মাঝে। তার অজান্তেই এত কিছু হয়ে গিয়েছে। তাদের বিয়ে সবটাই তবে ছিল বাবার পরিকল্পিত। তাহলে হুট করে এই বিয়ের কারণ? আমি ভেবেছিলাম তুই হয়তো আশ্বিনকে দেখলে এই বিয়ে ভেঙে দিবি, তাই আমার অসুস্থতার বাহানা দেখিয়ে হুট করে একদিন তোদের ডেকে এনে ঘরোয়াভাবে বিয়ের কাজ সম্পূর্ণ করি। চুপ হয়ে যায় অধরা। বাবা অপরাধীর ন্যায় মাথা নামিয়ে বসে আছেন। হয়তো সেদিন উনি শুধু নিজের ছেলের কথাই ভেবেছিলেন। অধরার হয়েও একটাবার ভেবে দেখা উচিত ছিল ওনার। অধরা মা, আমি আসলে আপনি কোনো ভুল করেননি বাবা। সেদিন যদি আপনি এমন কিছু না করতেন তাহলে আজ আমি আপনার আর মামুনির মতো ভালো মা বাবা পেতাম না, আশিককে পেতাম না, আর সবচেয়ে বড় হলো আশ্বিনের মতো কাউকে আমি চিরতরে হারিয়ে ফেলতাম। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আশ্বিনের বাবা হেসে ওঠেন। অধরার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে ছাদ থেকে চলে আসেন উনি। নীরবে বসে এক ধ্যানে বাবার কথাগুলো মনে করছে অধরা। মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলো যখন আশ্বিন তার ভুল বুঝতে পেরে বারবার ক্ষমা চাইতে এসেছিল, আর সে প্রতিটা বার তাকে ফিরিয়ে দিয়েছিল। অথচ আশ্বিনের দোষ ছিল এটাই যে সে সত্য না জেনেই অধরাকে দোষ দিয়েছে। মানুষ মাত্রই ভুল করে। আশ্বিন তার ভুল বুঝতে পেরেছে, শুধু তার উচিত হয়নি এতদিন ধরে কঠোর হয়ে আশ্বিনের সাথে এইভাবে দুর্ব্যবহার করা। সেও তো কষ্ট পেয়েছিল অনেক। একটি দীর্ঘশ্বাস ফেলে হাতের পেট দিয়ে চোখ মুছে ফেলে অধরা। অনেক হয়েছে এই ভুল বুঝাবুঝি। এখন সব রাগ অভিমান ছেড়ে আবারও সে ফিরে যাবে সেই চঞ্চল অধরা রূপে, যে অধরা নিভৃতে ভালোবাসে আশ্বিনকে। হঠাৎ ফোন বেজে ওঠে অধরার। ফোনের দিকে তাকিয়ে আশ্বিনের নাম দেখে মুচকি হাসি দেয় অধরা। হ্যালো। হ্যাঁ অধরা, কি করছো তুমি? রাতের ওষুধ খেয়েছো তো? অজান্তেই চোখ বেয়ে পানি পড়ছে অধরার। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে, না খাইনি। আমি জানতাম পৃথিবীর সব জ্ঞান তোমার আছে, অথচ সময়ে জ্ঞানটাই নেই তোমার। এখনই গিয়ে ওষুধ খেয়ে নাও, যাও। আপনি বাসায় কখন আসবেন? কোথায় আছেন এখন? পার্কে এসেছি সবার সাথে, আড্ডা দেওয়া শেষ হলেই চলে আসবো। মানে কি? আপনি কি ভাবছেন রাত করে বন্ধুদের সাথে গল্প করে ফিরে আসবেন আর আমি চুপ করে থাকবো? আসেন, আপনি এখন সিঙ্গেল না, আপনার বাসায় একজন সুন্দরী বউ আছে। থতমত খেয়ে যায় আশ্বিন। অধরা কি বললো এটা? আমি আসলে বন্ধুদের সাথে। এদিকে ডায়লগ দিতে গিয়ে নিজের কথায় নিজেই বেকুব বনে গিয়েছে অধরা। কি বলে ফেললো সে। তবে এখন নিজের ভুল স্বীকার করা যাবে না, উল্টে আরো 2-4টে লজিক দেখাতে হবে।
কি বন্ধুদের সাথে? আপনি কি ভুলে গিয়েছেন আমি অসুস্থ? তাছাড়া আজ সারা দিনের ব্যস্ততার জন্য এখন মাথা ব্যথা করছে আমার। কোথায় আপনি জলদি এসে আমার সেবা যত্ন করবেন, তা না করে ফোন দিয়ে আমাকে নিজের ঔষধ খেয়ে নিতে বলছেন। ভালোই। আরে আমি কখন বললাম? আপনি আর কি বলবেন আশ্বিন? মনে করে দেখুন, আপনার যখন জ্বর হয়েছিল, এই আমি অধরা আপনার স্ত্রী আপনার কত সেবা করেছিলাম। আর আপনি আজ এই দিন দেখানোর জন্যই কি বিয়ে করেছিলেন আমায়? হয়েছে, থামো এখন। অনেক বড় বড় কথা বলেছো। আসছি আমি 10 মিনিট। ফোন কেটে দেয় আশ্বিন। ফোনের দিকে এক নজর তাকিয়ে মুচকি হেসে দ্রুত ছাদ থেকে নেমে যায় অধরা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।